জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন আন্তর্জাতিক। সঙ্গে রয়েছে শারমিন পুতুল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। বিকেল 3:30টার দিকে বহুল কাঙ্ক্ষিত এই কার্যক্রম চালু হওয়ায় আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের মাধ্যমে দেশের জ্বালানির সক্ষমতা বাড়বে। একই সাথে আগামী বছরের 28 এপ্রিলের মধ্যে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিংয়ের রাশিয়ার সহায়তা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর নিরাপত্তা ও সব শর্ত পূরণ করার পর গেল 16 এপ্রিল রূপপুর কর্তৃপক্ষ পরমাণু চুল্লিতে জ্বালানি লোড করার অনুমোদন পায়। প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে 45 দিন লাগবে। আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক অ্যালেক্স লিখাচেভ। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে আসেন অ্যালেক্স লিখাচেভ। রূপপুরে ফুয়েল লোডিং কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গিরোজইভ সহ উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেরভন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেরভনের বেস অ্যাসেস্ট অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজার নেতৃত্বে প্রতিনিধি দল আরও ছিলেন সেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল আহসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাক্ষাতে জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা ও ভবিষ্যৎ বিনিয়োগের বিভিন্ন দিক আলোচনা হয়। জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সরকারি দলের সংসদ সদস্য ফজলুর রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এতে প্রায় 10 মিনিট বন্ধ থাকে পার্লামেন্টারি কার্যক্রম। মঙ্গলবার রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামের রাজনীতি করতে পারে না। এ বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা, আর এ নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলেও এরা হত্যা করত 16 ডিসেম্বরের আগে। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। স্থানীয় সময় সোমবার এ আদেশ ঘোষণা করেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার। এ সময় তিনি জানান, ওপেন এআই এর বিরুদ্ধে চলমান ফৌজদারি অপরাধের তদন্তে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর হত্যার ঘটনাটি যুক্ত করতে যাচ্ছেন। কারণ এই ঘটনার প্রধান সন্দেহভাজন হিশাম সালেহ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটাতে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন। নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভূ উপরিভাগের পানি ব্যবহারে অভ্যস্ত হতে হবে, সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে চায় সরকার। ঢাকার সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরনো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুন করে ভাবতে হবে। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব, সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি। আমাদের উচিত হবে যারাই আমরা গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, যাতে করে আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারি। দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় দুর্বলতার কারণে জলবায়ু পরিস্থিতির সংকট ও সম্ভাবনা নিরসন কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসোর্স ইউনিট আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে। যার ফলে আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বলতার কারণে আমরা সমাজ, অর্থনীতি এবং সভ্যতার এমন গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যাকে খুব একটা ভালোভাবে বুঝতে পারিনি অথবা বোঝার সময় পাইনি। জঙ্গি হামলায় বাইরে থাকা আসামিদের জামিন পুনর্বিবেচনা করবে সরকার। একই সাথে তারা নজরদারির আওতায় আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের প্রেস ব্রিফিং উপদেষ্টা আরও বলেন, দেশে জঙ্গি আছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে জঙ্গিবাদকে ব্যবহার করেছে এবং বিচার বহির্ভূত হত্যা করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার উগ্রতাকে প্রশ্রয় দিয়েছে। জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ নির্মূল করা নির্ভর করছে ভারতের সদিচ্ছার উপর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রমাণ হিসেবে ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে, কিন্তু সেই পুরনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, ওটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব। যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার পক্ষে, তবে জুলাই সনদ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টকে এমন মন্তব্য করেন তিনি। এ সময় পাচার হওয়া অর্থ নিয়ে হাইকমিশনার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে ঢাকা, লন্ডন কাজ করছে। পাচারের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ব্রিটেন সরকার সবসময় আগ্রহী বলেও জানান হাইকমিশনার। And of course, it's for Parliament to come together, for MPs to debate and discuss across on the floor of Parliament, and it's for Parliament to decide the best course of action in terms of taking forward the reforms and the July Charter. It's not for the international community to comment on that publicly. It's for Parliament and for them to the best interests of the people of Bangladesh.
এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা সহ দুদকের করা 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গেল বছরের 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2010 সালের 27 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। 2011 সালের 17 মে তিনি অবসরে যান। এরপর 3 বার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় জালিয়াতির অভিযোগ রয়েছে। রাজধানী গুলশানের শামীম সালিম কাসিম নামে এক ভারতীয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স হয়েছিল 67 বছর। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ শামীম সালিমকে আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য পুলিশ দুপুরে লাশ নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। নিহতের ছেলে দাবি করেন, মেঝেতে পড়ে আহত হয় তার মা। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জনই ঢাকার। পাশাপাশি নতুন করে আরও 1439 জন হাসপাতালে ভর্তি রয়েছে। সারা দেশ থেকে শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করেছেন অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন টিকা না দেওয়া সহ বিভিন্ন কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুদের অনেকেরই হাম শনাক্ত হচ্ছে, তাই হামের চিকিৎসায় চালু করা হয়েছে বিশেষায়িত বিভাগ। দেশের 64 জেলার মধ্যে 58টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। টিকার ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যু হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে WHO। উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। হামের বর্তমান পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলেও মূল্যায়ন করছে সংস্থাটি। প্রথমে পাতলা পায়খানা হয়েছে, তারপর জ্বর হয়েছে, বমি হয়েছে, তারপরে শরীরে র্যাশ উঠছে, হাম হয়েছে আর কি। জ্বরের সাথে কাঁপুনি চলে আসছে, তীব্র শ্বাসকষ্ট, নিঃশ্বাস ফেলাইতে পারতেছিল না। পরে ডক্টর আসলো, এখন অক্সিজেন লাগাইলো। আগে যে পরিমাণ রোগী ছিল, রোগীর পরিমাণও কমছে। তারপর হসপিটালে যারা আসছে তারা তো মোটামুটি ভালো দিকে যাচ্ছে। শিশু হসপিটাল তো একটা ভালো ওয়ার্ড, মিজেলস একটা ওয়ার্ড খুলছে, যেখানে 24 ঘন্টায় ডাক্তাররা আছে, 3 শিফটে রাউন্ড হয়। রাজধানী ঢাকা সহ দেশের 13 জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল ভোর 5টা থেকে দুপুর 1টার মধ্যে এসব এলাকায় বজ্রবৃষ্টির সহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুই অঞ্চলের নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও 10 অঞ্চলকে। ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল এবং কক্সবাজার সহ এসব অঞ্চলে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফেলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। নাটোরের সিংড়ায় ধান কাটার সময় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 13 শ্রমিক। বর্তমানে 9 জন ভর্তি রয়েছেন সিংড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার চলনবিলে আব্বাস আলীর জমিতে ধান কাটতে আসে 15 শ্রমিক। দুপুরে ধান কাটার বিরতিতে জমির মালিকের দেয়া চাল ও পানি পান করে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকেরা। চালগুলো পুরনো হওয়ায় এর থেকে বিষক্রিয়া হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। তবে চাল সংরক্ষণের সময় পোকা দমনে কীটনাশক মেশানোয় এমনটা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026। মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মাধ্যমে পাবনা ও টাঙ্গাইলে দিবসটি উদ্বোধন করা হয়। সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আয়োজকরা জানান 2025 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2120টি আবেদন গ্রহণ, 520টি মামলা দায়ের ও 133টি নিষ্পত্তি হয়েছে। নওগাঁ ও নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আইনগত সহায়তা দিবস। নারায়ণগঞ্জে এক সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড কারোর প্রতি অনুগ্রহ নয়, বরং আইনের আশ্রয় নেওয়া সাংবিধানিক অধিকার। নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। সোমবার দিবাগত রাতে উপজেলার হাইমারা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, রাতে মেয়ের বিয়ের বাজার নিয়ে হাইমারার আফিয়া আক্তার ও তার স্বামী সুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। কলহের এক পর্যায়ে মাদকাসক্ত সুজন আফিয়া আক্তারকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যায় সুজন। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার চুন্তি জঙ্গলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান। এ সময় ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের মধ্যে 2 জন বৌদ্ধ ভান্তে। গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনায় সিএনজিতে থাকা 5 শিক্ষার্থী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষার্থীদের সিএনজি অটোরিকশাটি এমসি বাজার এলাকায় পৌঁছলে অটোরিকশাকে চাপা দেয় এক ডাম্প ট্রাক। এতে আহত হন সিএনজি চালক ও 5 শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহাদ সজীব ও পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। অন্যদিকে জাহিদ ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আহত অবস্থাতেই তারা পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের কারণে যখন বিশ্বজুড়ে অস্থির জ্বালানির বাজার, এমন সময় স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎ করেই এই ঘোষণা দিল দেশটি। সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা WAM প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদন নীতি, বর্তমান ও ভবিষ্যৎ সক্ষমতা সবকিছু পুনর্মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাজারের জরুরি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি বজায় রাখা হয়েছে। আগামী 1 মে থেকে এই কার্যকর সিদ্ধান্ত হবে। বুধবার ওপেকের ভিয়েনা বৈঠকের আগে এই ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরাঞ্চলে নির্মাণাধীন একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 7 জন। গুরুতর আহত হয়েছে আরও 13 জন। স্থানীয় সময় মঙ্গলবার ভয়াবহ এই ঘটনা ঘটে। রুশ জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত 31 জনকে উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনে এখনও অনেকে আটকে আছেন। তাদেরকে উদ্ধারে ব্যস্ত হয়ে আছেন উদ্ধারকর্মীরা। এদিকে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এখন সাথে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। লিয়াম রোসেনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচ খোঁজা শুরু করেছে চেলসি। সেখানে সম্ভাব্য প্রার্থীদের মাঝে এগিয়ে রয়েছে আন্তোনিও ইরাওলা, মার্কো সিলভা ও জাবি আলোনসো। চলতি মৌসুম শেষ হতেই বোর্নমাউথ ছাড়বেন দলটির কোচ ইরাওলা। চলতি মৌসুমে তার অধীনে প্রিমিয়ার লিগে বোর্নমাউথ দারুণ সূচনা করলেও মাঝপথে খেই হারায়। এদিকে ফুলহামের সঙ্গে মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সিলভার। তিনিও এখন পর্যন্ত ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি। ফলে সব মিললে
তাকে চেলসিতে দেখা যেতে পারে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর কোনো ক্লাবে আর সঙ্গে যুক্ত নেই জাবি আলোনসো। চলতি মৌসুম শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে চায় আর্সেনাল, তবে এক্ষেত্রে ট্রান্সফার ফির অঙ্কসহ বেশ বড় কিছু বাধার মুখে পড়তে হবে গানারদের। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে আলভারেজকে দলে নিতে হলে আর্সেনালকে অন্তত 100 মিলিয়ন খরচ করতে হবে, যা হবে গানারদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি। এদিকে গত মৌসুমে 270 পাউন্ড খরচ করেছিল আর্সেনাল, ফলে আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে চাইলে চলতি মৌসুমে দল থেকে অন্তত একজন দামি খেলোয়াড় বিক্রি করতে হবে মিকেল আর্তেতাকে। এর পাশাপাশি ইউরোপের আরও বেশ কিছু বড় দলে আলভারেজকে পেতে চাইছে, সেখানে সবচেয়ে এগিয়ে আছে বার্সেলোনা। স্পাইডারম্যান খ্যাত এই ফুটবলারও কাতালান ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী বলে এর আগে খবর বের হয়েছিল। বার্সার পাশাপাশি প্যারিস সেন্ট জার্মেনও তাকে দলে পেতে ইচ্ছুক। শেষ করছি এখন প্রান্তিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।